আমি বলবো, আমরা এখন আলিপুর জেল মিউজিয়ামে আছি। এটা আগে আলিপুর জেল ছিল, এটা 1906 সালে এটা চালু হয়েছে। তো আমরা আজকের এখানেই ঘুরতে এসেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কি ফাঁসির মঞ্চটা দেখতে, আপনারাও আসুন। তো দেখেই তো গায়ে কাটা দিচ্ছে। ম্যাম এখানে একটা জেল আছে, ঘাস কাটার ঘর। এই যে এটা সাইড প্লিজ। আর এটা হচ্ছে কি ফাঁসি। রঞ্জন চৌধুরী, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ কান্না। এ দাঁড়া, এটাই বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। তো এখানে কাদের কাদের মৃত্যু হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, সেটা লিস্ট এখানে আছে। এখানে আছে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, তারপর গোপীমোহন বা গোপীনাথ সাহা, প্রমোদপুরী, অনন্তহরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস ও দীনেশ মজুমদার। সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসি। সাজাপ্রাপ্ত লোকটিকে ফাঁসির মঞ্চের দিকে এগোতে দেখা যাচ্ছিল। তার দুপাশে দুই ইউরোপীয় কারাধ্যক্ষ, পিছনে পিছনে পুলিশ ও জেলের পদাধিকারীরা। কয়েক মুহূর্ত আগেই দ্বন্দ্বিতকে তার নির্জন পক্ষের মধ্যে পড়ে শোনা হয়েছে আদেশ ও দয়া প্রার্থনার আবেদন খারিজ করে লেখা জবাব। তোমার কিছু বলার আছে? এই প্রশ্নের উত্তরে সে নীরব হইল। হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় সে চড়ল কূপের সবুজ পাড়ের উপর। মুখ্য কারাধ্যক্ষরা তার দুটি গোড়ালির একসঙ্গে বেঁধে দিল। এই বিভৎস কাজে পারদর্শী ডোমেরা তার মাথা ঢেকে দিয়ে পরিয়ে দিল ফাঁসির দড়ি। হ্যাঁ, লিভারের কাছে দাঁড়ানো কারাধ্যক্ষরা মঞ্চের ওপরে অপেক্ষমান পদাধিকারীকে ইশারা করলেন। ঢাকনা খুলে গেল, দেহটি সটান নেমে গেল কূপের মধ্যে। ডাক্তার কূপের কাছে এগিয়ে গেলেন, উঁকি দিয়ে দেখে মৃত্যু হয়েছে জানালেন। উপস্থিত প্রায় 8 ডজন আত্মীয় পরিজনের হাতে লাশটি তুলে দেওয়া হলো এবং তা জেল চত্বরেই দাহ করা হলো। অনুষ্ঠানটি শেষ হতে লাগলো ঘণ্টা 3। বাংলাদেশে বিপ্লবী আন্দোলনের প্রসার সংক্রান্ত বিবরণ শিরোনামে ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টে বর্ণিত 1908 সালে পুরনো আলিপুর জেলে বিপ্লব সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসির ঘটনা। আর এটা হচ্ছে কি নির্জন কক্ষে এখন আমরা যাচ্ছি। বাবা ও তো বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভিতরে ঢোকা যায়। এই যে সম্পিতা বলো তো আমরা কোথায় যাচ্ছি এখন? ম্যাম আমরা এখন জেলে ওই নির্জন মিউজিয়াম, আলিপুর মিউজিয়ামের নির্জন কক্ষে যাচ্ছি। ফাঁসি দেওয়ার আগে যেখানে কয়েদিদের রাখা হতো। আমি একটু বলি, কিছু একটা বলবো তারপরে দেখ ম্যাম তো বলবে কি যেখানে রাখা হয়তো কয়েদিদের দেখো। হ্যাঁ ওই তো ওরা তোরা বসে আছিস কয়েদিদের শেষ ইচ্ছা পূরণ করার জন্য এইখানে বসে তো কেন গো? ইনি হচ্ছে কেন দীনেশ গুপ্ত। কি করেছেন? রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর
বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এস সিম্পসন হত্যায় তার ভূমিকার জন্য দীনেশ গুপ্তকে 1911 থেকে 1931 মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি তার কুখ্যাত কুঠুরি থেকে আত্মীয় পরিজনের 92টি চিঠি লিখেছিলেন। নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত সবাই এখানে ছিল। চলো। ম্যাম পড়বো? কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1885 থেকে 1933 এই ভবনের দোতলার 6 নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22 অক্টোবর থেকে 1933 সালের 5 জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930 মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বার্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হতো। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন। তো আমরা এখন এসছি হচ্ছে কি আর্ট স্টুডিওতে। এখানে সব কিছু আঁকার লেখা আছে, অনেক ফটো আছে চারিদিকে। আমরা যাচ্ছি হচ্ছে কি নেহেরুর কক্ষে। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, নেহেরুকে দেখতে এসেছিল যখন ইন্দিরা গান্ধী, তখন ইনি ইন্দিরা গান্ধীর একটি মূর্তি। বাবা হচ্ছে নেহেরু, বুঝেছো? হুম, হ্যাঁ, আর ইন্দিরা গান্ধীর ছেলেটা রাজীব গান্ধী। হ্যাঁ, রাইট, একদম এইখানে নেহেরু জিকে রাখা হয়েছিলেন ভারতের। হ্যাঁ, জওহরলাল নেহেরুর কক্ষে আমরা এখন এসেছি। আপনারা দেখুন, এখানে কিন্তু ইংরেজরা যারা বন্দী ছিল তাদেরকে কিভাবে চাবুক মারতো। আপনারা দেখুন, শুধু দেখে কত কষ্ট লাগছে। তো বন্ধুরা, আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, চলুন সেখানে যাওয়া যাক। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এখানে কয়েদিদের মূর্তি আছে, দেখুন। তো বন্ধুরা, আমরা এখন ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো জেলটা দেখা যায়, ভালো করে দেখা যায় এখান দিয়ে পুরো জেলটা, যাতে কয়েদিরা পালিয়ে না যেতে পারে, তাই এখান দিয়ে আগে দেখা হতো। মানে কয়েদিরা যাতে না বেরোতে পারে এর জন্য খুব শক্ত একটা ব্যবস্থা করা ছিল। ওদের হাত পা তো শিকল দিয়ে বাঁধাই থাকতো, প্লাস এই ওয়াচ টাওয়ার থেকে। তো বন্ধুরা, এটা হচ্ছে কি একটা বোমা, ঠিক আছে? এইটাকে বড় করে দেখানো হয়েছে। এটা আসলেও বড়, মানে বোমাগুলো আসলেও এত বড় হতো না, বাট এটাকে বোঝানোর জন্য এই বোমার একটা মডেল এরকম বোঝানো হয়েছে। মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমা অনুসরণের বিবর্ধিত রূপ বড় করে দেখানো।
যেন গল্প করার পোষে মূর্তি তৈরি করা, হ্যাঁ আওয়াজ চলছে যেন মনে হচ্ছে ওরা সত্যি গল্প করছে। সেই ঝাড় দেওয়া, সেই কাপড় পরা মাছের রক্ত দেখতে ওরকম একটা মূর্তি আছে। এখানে কাদের কি সব এতে যা যা বলা হচ্ছে তাছাড়া কিছু শোনা যাচ্ছে না তো। কি এতে যা বলা হচ্ছে তাছাড়া কিছু শোনা যাচ্ছে। যেমন ইংরেজরা আছে, কয়েদি আছে, কয়েদিদের চুল কাটা ছিল। রিয়েল লাগছে। দেখুন বন্ধুরা, ব্রিটিশরা কয়েদিদের উপর এত অত্যাচার করতো, তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের চুল কাটিয়ে দিত। হ্যাঁ, তাদের চুল কাটিয়ে দিত। এখানে আবার একটা চাবুক মারার একটা সিন দেখানো হয়েছে। কি কষ্টকর। কি করছে বলো? বালতি তো স্নান করছে, কাপড় কাচ্ছে, একজন স্নান করছে, আরেকজন হাত দেবেন না। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে কয়েদিদের শোয়ার যেই বেড বলে সেই বেডটা, তাদের খাওয়ার থালাও দিয়ে দিয়েছে। বন্ধুরা দেখুন, পুরো রিয়েল মনে হচ্ছে, পুরো রিয়েল। দেখুন বন্ধুরা, কত কষ্টে এদেরকে রাখা হতো। আর এখানে একটা কয়েদি আছে যে অন্যদের দিয়ে নিজের আরাম করাচ্ছে, গা হাত পা টেপাচ্ছে। এখানে দুই কয়েদি এরকম পোজ দিয়ে বসে আছে। এত ভেঙে পড়লে চলে? আপনারাই ভয়েসটা শুনুন। এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মুছ। আমাদের যে পারতেই হবে। আর এখানে রান্না করা হচ্ছে, কয়েদিরা রান্না করছে এখানে। ও বাবা বাবা, এই যে এইটারই কথা বলছিলাম, এইটা একটা কয়েদি অন্য কয়েদিগুলোকে দিয়ে মালিশ করাচ্ছে। কতদিনের জন্য তো ওদেরকে আটকে রাখতো, কবে ওদের ছাড়বে কিছুই ঠিক ছিল না। গাইস দেখো, এখানে আস্তে আস্তে কথা হচ্ছে, ঠিক আছে? এটা তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে, যে কারণে আসতে বলা হয়েছে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কয়েদিদের এই যে এই গামলা টাইপসের যেই মাটির যেই কলসি টাইপের আছে, এইটার মধ্যে কয়েদিদের জল রাখা হতো। আর এখানে একটা বৃদ্ধ কয়েদি আছে, দেখুন। আর তো বন্ধুরা, এখন আমরা নজরুল কক্ষে ঢুকছি। বই লিখছেন। তো বন্ধুরা, এখন আমরা নজরুল কক্ষে ঢুকে গেছি এবং তার এখানে অনেকগুলো বই রয়েছে। কেউ হাত দেবে না। না, এখানে কেউ হাত দেবে না। ওখানে এখানটায় নজরুল বসে লিখছে তার নিজের পেন দিয়ে। বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলায় ক্রমবর্ধমান রাজনৈতিক কর্মকাণ্ড, ব্রিটিশ শাসন। তো বন্ধুরা দেখো, এখানে একটা বন্দুকের প্রতিরূপ এখানে বড় করে দেখানো হয়েছে। বিজ্ঞানের দুনিয়া। এটা দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুসরণে একটি মডেল। রুম নাম্বারে ঢুকেছি, আর এখানে কিন্তু অনেক কিছুই আছে।
দেখার মতো। এটা একটা মিউজিয়াম। উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। দেখুন বন্ধুরা, ম্যাম বলেছে যে ও খুঁজে পাচ্ছিল ও কত সুন্দর সাঁওতাল বিদ্রোহ। বলছি তো এরা আছে সিধু মুরমু না? তো এখানে দেখতে পাচ্ছেন সিধু মুরমুর এখানে আছে অনেক বিপ্লবী কবি এদের তো এখানে অনেক মূর্তি আছে। হাতের লেখা আছে আর এদের মূর্তি আছে এখানে। এখানে আরেকটা রুমে ঢুকবো এবার। তো আমরা এখন 202 নম্বর রুমে ঢুকছি। দেখুন বন্ধুরা, তো আমরা এখানে একটা রুমে ঢুকে গেছি। চট্টগ্রাম যুব বিদ্রোহ। এখানে কত বিপ্লবী কবিদের এখানে মূর্তি দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এখানে ভগৎ সিং, যতীন্দ্রনাথ দাস আছে, এদের ফটো দেওয়া আছে। বসুর মূর্তি আছে, নারী মাতঙ্গিনী ষষ্ঠী হাজরা এগুলো আছে। তিনজন আছে, বিনয়, বাদল, দীনেশ। কত সুন্দর দেখুন বন্ধুরা। আপনারাও এখানে আসুন আর অনেক ভালো ভালো জিনিস আপনারাও দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন 203 নম্বর রুমে ঢুকলাম। আর এখানেও কিন্তু সেই একই বাট একটু আলাদা আলাদা সব জিনিস দেখার মতো আছে। রায়, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকেই মানে মূর্তি আছে। আর একটাই কথা বলবো, আপনারাও এখানে আসুন, এগুলো দেখুন, খুব ভালো লাগবে। কাজী নজরুল ইসলাম আছে। হ্যাঁ, প্রত্যেকটা রুমেই আমরা বাংলার মহিলারা কিভাবে স্বাধীনতা পেয়েছিলেন সেটাই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, সেটাই এখন আমরা দেখব। আমাদের টপিক এটা দেখা। সো চলুন যাওয়া যাক। এখানে কিন্তু লেখাই আছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধার্য। কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদার, বীণা দাস। দেখুন বন্ধুরা, সুহাসিনী গাঙ্গুলি, সিস্টার নিবেদিতা মাজুমদার, মাতঙ্গিনী হাজরা, কমলা দাশগুপ্তা, সরলা দেবী, তারপর সরোজিনী নাইডু, সেনগুপ্তা, নীলি সিংগুপ্তা, লাবণ্যা, প্রভা ঘোষ, কনকলতা বড়ুয়া, কল্পনা দত্ত, সরোজিনী প্রীতিলতা অদ্দেদার, বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলি, সুচিত্রা মজুমদার, কমলা দাশগুপ্তা লেখা আছে। তো এখানে ওনাদের সম্পর্কে অনেক বড় বড় প্যারাগ্রাফ লেখা আছে। বীণালতা দাসের জীবনীটা একজন আপনাদের পড়ে শোনাবে। বীণা দাস জন্মগ্রহণ করেন 1911 সালে। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে একাত্ম হয়ে পড়েন। ব্রিটিশ স্বৈরাচার মুক্ত স্বাধীন ভারতই ছিল তার একমাত্র লক্ষ্য। থেকে বার হয়ে যাচ্ছে, আমরা এখন আলিপুর জেল থেকে বার হয়ে যাচ্ছি লাইন করে। হ্যাঁ, লাইন করে আমরা এখন লাইনবদ্ধভাবে বেরিয়ে যাচ্ছি। এখানে আর এখানে হ্যাঁ, বিপ্লবীদের সম্পর্কে অনেক কিছু জানা গেল। আর কোন ঘরে কোন বিপ্লবী ছিলেন সেটা দেখেছি। তাদের মানে আর বন্দীদের দিয়ে কি কাজ করানো হতো সেটা আমরা দেখেছি। তারপর তারা কি অবস্থায় ছিলেন, ইংরেজরা তাদের সাথে কি ব্যবহার করতেন, তারা যে এত কষ্ট ছিলেন আর কি বলবো, আমরা কত অত্যাচার তারা সহ্য করেছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য। আমরা এখন সেখান থেকে চলে যাচ্ছি। আর আজ এই দেশের অবস্থাই এরকম।
সবাই আচ্ছা